পরীক্ষার সামনে আর ইংরেজি গ্রামার নিয়ে চিন্তা হচ্ছে? চলুন আজ একটা খুবই জরুরি বিষয় ভোট আর ইউজ টু ব্যবহার করে অতীতের অভ্যাস বোঝানোর নিয়মগুলো একদম সহজ করে শিখে নিই। আচ্ছা, ভাবুন তো, আমরা যখন অতীতের কোনো অভ্যাসের কথা বলতে চাই, যেমন ধরুন আগে রোজ বিকেলে খেলতে যেতাম বা ছোটবেলায় দাদু গল্প শোনাতেন, এই কথাগুলো ইংরেজিতে ঠিক কিভাবে বলবো, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে জানব অতীতের অভ্যাস জিনিসটা আসলে কি, তারপর দেখব উড আর ইউজ টু ব্যবহারের নিয়মকানুন, এরপর শিখব বাক্য আর প্রশ্ন বানানো, আর সবশেষে পরীক্ষায় কি সাধারণ ভুল হয় সেগুলো দেখে নিয়ে পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন, অতীতের অভ্যাস আয়ত্ত করা। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এর প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন শুনতে একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে খুবই সোজা। এটা হলো এমন কোনো কাজ যা অতীতে নিয়মিত করা হতো, একটা অভ্যেস ছিল, কিন্তু এখন আর সেটা করা হয় না। ব্যাস এটুকুই। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন আমরা বলছি হি কেম হিয়ার ইয়েস্টারডে, তার মানে সে গতকাল একবার এসেছিল, ঘটনাটা ওখানেই শেষ। কিন্তু যখনই বলছি হি উড কাম হিয়ার এভরিডে, তার মানে এটা তার একটা অভ্যাস ছিল, সে রোজ আসত। একটা এককালীন ঘটনা আর একটা নিয়মিত অভ্যাস, এটাই মূল তফাৎ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, উড এবং ইউজ টু এর নিয়ম। এখন আমরা একদম মূল সূত্রে ঢুকে পড়ব। অতীতের অভ্যাস বোঝানোর সূত্রটা কিন্তু দারুণ সহজ। প্রথমে সাবজেক্ট মানে কর্তা, তার সাথে বসবে উড অথবা ইউজ টু, আর সবশেষে থাকবে ক্রিয়াপদ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই সহজ ফর্মুলাটা মনে রাখলেই কেল্লাফাতে। এই জায়গাটা খুব মন দিয়ে খেয়াল করুন, কারণ পরীক্ষার খাতায় বেশিরভাগ ভুল এখানেই হয়। মনে রাখতে হবে উড বা ইউজ টু এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, কোনোভাবেই পাস্ট ফর্ম নয়। তাই উড গেট আপ ঠিক, কিন্তু উড গট আপ একদম ভুল। মেশ, আমরা তো মূল নিয়মটা জেনে গেলাম। এবার চলুন তৃতীয় ধাপে যাই আর দেখি কিভাবে হ্যাঁবোধক আর নাবোধক বাক্য তৈরি করা যায়। হ্যাঁবোধক বাক্যের গঠনটা দেখুন, একদম সূত্রের মতো। সাবজেক্ট, তারপর উড বা ইউজ টু, আর শেষে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন শি উড সিং ইন দ্য ডন, মানে সে ভোরে গান গাইত, এটা তার অভ্যাস ছিল। বা দে উড প্লে ইন দ্য মর্নিং, মানে তারা সকালে খেলত। আর বাক্যটাকে নাবোধক করা তো আরও সোজা, শুধু উডের পর একটা নট বসিয়ে দিলেই হবে। যেমন হি উড নট কাম এভরিডে। দেখুন মূল গঠনটা কিন্তু একই থাকছে, শুধু একটা নট যোগ হচ্ছে। এবার চতুর্থ অধ্যায়, আমরা বাক্য গঠন শিখেছি। এবার শিখব কিভাবে উড ব্যবহার করে প্রশ্ন করতে হয়। প্রশ্ন করার সময় একটা ছোট্ট পরিবর্তন হয়। উড শব্দটা লাভ দিয়ে বাক্যের একদম শুরুতে চলে আসে। যেমন উড হি গো টু স্কুল এভরিডে। একটা ব্যাপার খেয়াল করেছেন, প্রশ্ন করার জন্য আমরা কিন্তু ইউজ টু খুব একটা ব্যবহার করি না, কারণ ওটা শুনতে একটু অদ্ভুত লাগে। যদি আরও একটু জটিল প্রশ্ন করতে চান, মানে WH ওয়ার্ড দিয়ে, তাহলে শুধু এই 4টে ধাপ পরপর বসিয়ে দিন। প্রথমে হোয়াট, ওয়েন, ওয়্যারের মতো কোনো শব্দ, তারপর উড, তারপর সাবজেক্ট, আর শেষে ভার্বের বেস ফর্ম। ব্যাস, এই ধাপগুলো মানলে আর কোনোদিন ভুল হবে না। এই টেবিলটা দেখুন, হু, ওয়েন বা হোয়াট যাই ব্যবহার করুন না কেন, গঠনটা কিন্তু একই থাকছে। হু উড টিচ ইউ ইংলিশ দেন বা ওয়েন উড হি কাম টু ইউ, নিয়মটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। এবার একটা খুব জরুরি নিয়ম, যেটা পরীক্ষকদের খুব পছন্দের। নাবোধক প্রশ্ন করার সময় সাবজেক্ট যদি কোনো নাম বা নাউন হয়, তাহলে নট তার আগে বসে, যেমন উড নট রাম গো। কিন্তু সাবজেক্ট যদি হি, শি, দের মতো প্রোনাউন হয়, তাহলে নট তার পরে বসবে, যেমন উড হি নট গো। এই ছোট্ট পার্থক্যটা কিন্তু মাথায় রাখতেই হবে। অনেক তো নিয়মকানুন শেখা হলো, চলুন এবার পঞ্চম অধ্যায় গিয়ে দেখি পরীক্ষায় সাধারণত কী ধরনের ভুল হয়, আর আমরা সেগুলো ধরতে পারি কি না। এই বাক্যটার দিকে একটু ভালো করে তাকান তো, বলতে পারবেন এখানে ভুলটা কোথায়? একটু ভাবুন। ধরতে পেরেছেন? ভুলটা হলো স। নিয়মটা হলো বাক্যে ডিড থাকলে ভার্বের সবসময় বেস ফর্ম বা সি বসবে, পাস্ট ফর্ম স নয়। এটা একটা খুবই কমন ভুল। আচ্ছা, আরেকটা চেষ্টা করা যাক। এই বাক্যে ভুলটা কোথায়? এটাও কিন্তু আগের নিয়মটার মতোই। দেখুন, এখানেও একই ভুল। ডিড নটের পরেও ভার্বের বেস ফর্ম বসে, তাই হার্ড না হয়ে হবে হিয়ার। পরীক্ষায় এই ছোট ছোট ভুলের জন্যই কিন্তু
অনেক নম্বর কাটা যায়। ব্যাস, আমরা প্রায় শেষের দিকে। চলুন ষষ্ঠ অধ্যায়ে গিয়ে এ পর্যন্ত যা যা শিখলাম পরীক্ষার জন্য সেগুলো এক নজরে দেখে নিই। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে রিভিশনের জন্য এই টেবিলটা কিন্তু দারুণ কাজের। হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, না বোধক, সব ধরনের বাক্যের গঠন আর উদাহরণ এক জায়গায় দেওয়া আছে। শুধু এই টেবিলটা মাথায় রাখলেই পরীক্ষায় অনেকটাই নিশ্চিন্ত থাকা যাবে। সবশেষে একটা কথা বলি, এই নিয়মগুলো কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়। এগুলো ঠিকঠাক ব্যবহার করতে জানলে নিজের পুরনো দিনের গল্প বা স্মৃতিগুলো আরও অনেক সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে বলা যায়। তাই শুধু ব্যাকরণ হিসেবে না দেখে নিজের কথা বলার একটা সুন্দর উপায় হিসেবেও কি উড আর ইউজ টুকে ব্যবহার করা যায় না? ভেবে দেখবেন।